আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। আল জাজিরার মতামত, যুক্তরাষ্ট্রকে রুখে দেওয়ার এখনই সময়। সুদানে হাসপাতাল লক্ষ্য করে হামলা, চিকিৎসকসহ নিহত ২২। ১৫৭ জন করে যুদ্ধবন্দী বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন। রাফাহ সীমান্তে নতুন জীবনের আশা দেখছে ফিলিস্তিনিরা। সর্বশেষ থাকছে ভারতের যে কোনো উস্কানির জবাব দৃঢ়ভাবে দেবে পাকিস্তান। শাহবাজ শরীফ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আল জাজিরার মতামত, যুক্তরাষ্ট্রকে রুখে দেওয়ার এখনই সময়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে আন্তর্জাতিক আইন ও মানবিক রীতিনীতি লঙ্ঘনের এক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছেন ওয়াশিংটন ডিসির আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক ডোনাল্ড আর্ল কলিন্স। তার মতে, গত এক বছরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে লোক দেখানো আলোচনা, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতি প্রচ্ছন্ন সমর্থন এবং মেক্সিকো, গ্রিনল্যান্ড ও ইরানে সামরিক হস্তক্ষেপের হুমকির মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি করেছে। বিশেষ করে নাইজেরিয়ায় বোমা হামলা এবং ভেনেজুয়েলায় অনুপ্রবেশ করে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের মতো ঘটনাগুলো আমেরিকার আগ্রাসী রূপকে স্পষ্ট করে তুলেছে। অভ্যন্তরীণ ক্ষেত্রেও পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে নিবন্ধটিতে উল্লেখ করা হয়েছে। ২০২৬ সালের শুরু থেকে মার্কিন অভিবাসন ও শুল্ক এনফোর্সমেন্ট কর্মকর্তাদের গুলিতে অন্তত ৩ জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ক্যালিফোর্নিয়ার ৪৩ বছর বয়সী কিথ পোর্টার জুনিয়র এবং মিনেসোটার রেনে নিকোল গুড ও অ্যালেক্স প্রেটি রয়েছেন। বিশেষ করে ক্যামেরায় ধারণকৃত এসব হত্যাকাণ্ডের ঘটনা সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। অন্য কোনো দেশ যদি এভাবে নিজ দেশের নাগরিকদের ওপর দমনপীড়ন চালাত, তবে পশ্চিমা বিশ্ব নিশ্চিতভাবেই তাদের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করত। এই প্রেক্ষাপটে লেখক ড মার্টিন লুথার কিং জুনিয়রের দেখানো অহিংস আন্দোলনের পথ অনুসরণের আহ্বান জানিয়েছেন। তিনি ১৯৫০-এর দশকে মন্টগোমারি বাস বর্জনের উদাহরণ টেনে বলেন, মার্কিন আগ্রাসন রুখতে বিশ্বজুড়ে একটি সম্মিলিত বয়কট ও বিনিয়োগ প্রত্যাহারের আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি। ২০২৬ সালের আসন্ন ফিফা বিশ্বকাপ বর্জন, আমাজন, গুগল বা পালান্টিরের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ সরিয়ে নেওয়া এবং আমেরিকার গণমাধ্যম একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই হতে পারে যুক্তরাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনার একমাত্র শান্তিপূর্ণ উপায়। অধ্যাপক কলিন্স সতর্ক করে বলেন যে কেবল উচ্চকণ্ঠ প্রতিবাদ যথেষ্ট নয়, বরং মার্কিন কর্পোরেশন ও তাদের পণ্যের ওপর বিশ্বব্যাপী অর্থনৈতিক চাপ সৃষ্টি করা প্রয়োজন। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলিস অলিম্পিক বা কোচেলা ও মেট গালার মতো বৈশ্বিক সাংস্কৃতিক ইভেন্টগুলো বর্জন করার মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিতে হবে যে আমেরিকার এই সামরিকবাদ ও বর্ণবাদী নীতির বিরুদ্ধে বিশ্ব ঐক্যবদ্ধ। মার্টিন লুথার কিংয়ের আদর্শকে স্মরণ করে তিনি বলেন, পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার আমূল পরিবর্তন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। সূত্র আল জাজিরা। সুদানে হাসপাতাল লক্ষ্য করে হামলা, চিকিৎসকসহ নিহত ২২। সুদানের দক্ষিণ কুর্দোফান রাজ্যের আল কুয়েক সামরিক হাসপাতালে বুধবার বা বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি হামলার ঘটনা ঘটেছে, যাতে অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন চিকিৎসাকর্মী রয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। হামলাটি চালিয়েছে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি এই তথ্যটি রিপোর্ট করেছে। সুদানের স্থানীয় মানবিক সংগঠন সুদান ডক্টরস নেটওয়ার্কের বিবৃতিতে জানানো হয়েছে, হামলায় হাসপাতালের মেডিকেল ডিরেক্টর সহ ৪ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন অন্তত ৮ জন। সংস্থাটি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও চিকিৎসাকর্মীদের লক্ষ্য করে চালানো এ ধরনের হামলা এক স্পষ্ট যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইন ও বেসামরিক নাগরিক ও চিকিৎসা প্রতিষ্ঠানের সুরক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনের লঙ্ঘন। বিবৃতিতে আরও বলা হয়েছে, আল কুয়েক হাসপাতালের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন
একচ্ছিন্ন ঘটনা নয়। দক্ষিণ কুর্দোফান জুড়ে ধারাবাহিক হামলার কারণে একাধিক হাসপাতাল কার্যত অচল হয়ে পড়েছে। এই পরিস্থিতি ইতোমধ্যেই ভয়াবহ মানবিক সংকটকে আরও গভীর করেছে এবং সাধারণ মানুষের জন্য অবশিষ্ট স্বাস্থ্যসেবা মারাত্মক হুমকির মুখে ফেলেছে। সুদান ডক্টরস নেটওয়ার্ক এই হামলার জন্য আরএসএফকে সম্পূর্ণ দায়ী করেছে। তারা জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে, যাতে চিকিৎসা স্থাপনাগুলোর ওপর পুনরাবৃত্ত হামলা বন্ধ করা যায়। হামলার বিষয়ে এখনও পর্যন্ত আরএসএফের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সুদানের 18টি রাজ্যের মধ্যে পশ্চিমাঞ্চলের দারফুর অঞ্চলের 5টি রাজ্যের প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণ আরএসএফের হাতে রয়েছে। এর বাইরে উত্তর দারফুরের কিছু অংশ এখনও সুদানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। দেশের দক্ষিণ, উত্তর, পূর্ব ও মধ্যাঞ্চলের 13টি রাজ্যের অধিকাংশ এলাকা এবং রাজধানী খার্তুম এখনও সুদানি সেনাবাহিনীর দখলে রয়েছে। 2023 সালের এপ্রিল মাসে সুদানি সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সাম্প্রতিক এই হাসপাতাল হামলা আবারও দেশটিতে চলমান সংঘাতের ভয়াবহ মানবিক প্রভাবকে তুলে ধরেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপের দাবি আরও তীব্র করেছে। তথ্যসূত্র আনাদোলু এজেন্সি। 157 জন করে যুদ্ধবন্দী বিনিময় করল রাশিয়া ইউক্রেন। 157 জন করে যুদ্ধবন্দী বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর। এ প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ বলেন, বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনার পর রাশিয়া ও ইউক্রেন 314 জন যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে। গত 2 দিনে সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় দফায় এই বন্দি বিনিময় সমঝোতা হয়। এএম রাফা সীমান্তে নতুন জীবনের আশা দেখছে ফিলিস্তিনিরা। ইসরায়েলি হামলা অব্যাহত থাকার মধ্যেই রাফা সীমান্ত আংশিকভাবে পুনরায় চালু হয়েছে। এর ফলে উপত্যকার বাসিন্দারা নতুন জীবনের আশা দেখছেন। সীমান্তটি চালু হওয়ার পর আরও 25 ফিলিস্তিনি গাজায় ফিরেছেন। একই সঙ্গে জরুরি চিকিৎসার প্রয়োজনে কয়েকজন রোগীকে গাজা থেকে সীমান্তের দিকে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্যে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাফা সীমান্ত আংশিকভাবে পুনরায় চালুর পর গাজায় তৃতীয় দল ফিরে এসেছে। 25 জনের এই দলটি স্থানীয় সময় ভোর 3টায় গাজায় প্রবেশ করে। মিশরের এল আরিশ শহর ছাড়ার প্রায় 20 ঘণ্টা পর বাসযোগে তাদের দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। ফেরত আসা ফিলিস্তিনিদের অনেকেই শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত ছিলেন। তারা আল জাজিরার প্রতিবেদকদের জানান, সীমান্ত পার হওয়ার সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে তারা জিজ্ঞাসাবাদ, অপমান ও দুর্ব্যবহারের শিকার হয়েছেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, দীর্ঘদিন পর স্বজনদের সঙ্গে মিলিত হয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং একই সঙ্গে নিজের চোখে যুদ্ধবিধ্বস্ত গাজার ভয়াবহ চিত্র প্রত্যক্ষ করেন। ফেরত আসা ফিলিস্তিনি আইশা বালাউই রয়টার্সকে বলেন, এই অনুভূতিটা আনন্দ আর দুঃখের মাঝামাঝি। পরিবারকে ফিরে পেয়ে আমি খুশি, কিন্তু নিজের দেশের এই ধ্বংস দেখে হৃদয় ভেঙে যাচ্ছে। আমি কখনো কল্পনাও করিনি ধ্বংস এতটা ভয়াবহ হবে। তিনি বলেন, বিদেশে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে থাকলেও মানসিক শান্তি পাননি। আমার জায়গা ওখানে নয়, আমার জায়গা এখানে, গাজা। আল জাজিরা জানিয়েছে, ফেরত আসাদের কয়েক ঘণ্টা পরই 7 ফিলিস্তিনি রোগী ও তাদের 14 স্বজনকে বিদেশে চিকিৎসার জন্য রাফা সীমান্তের দিকে নেওয়া হয়। আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম জানান, রোগীদের একটি বাসে করে সীমান্তের মিশরীয় অংশে পাঠানো হয়েছে। তবে চিকিৎসা স্থানান্তরের গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আল জাজিরার আরেক প্রতিবেদক হানি মাহমিদ। তিনি জানান, আংশিক পুনরায় চালুর পর যতজন রোগী পাঠানোর কথা ছিল, বাস্তবে তার তুলনায় সংখ্যা অনেক কম। চুক্তি অনুযায়ী প্রতিদিন 50 রোগী ও তাদের সঙ্গে 2 জন স্বজন পাঠানোর কথা থাকলেও এই সপ্তাহে এখনও পর্যন্ত মাত্র প্রায় 30 রোগী স্থানান্তর করা হয়েছে। হানি জানান, এই গতিতে চললে প্রায় 20,000 গুরুতর অসুস্থ রোগীকে স্থানান্তর করতে কমপক্ষে 3 বছর লেগে যাবে, অথচ তাদের অনেকেরই তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের যুদ্ধের ফলে 22টি হাসপাতাল সম্পূর্ণ অচল হয়ে পড়েছে এবং অন্তত 1700 চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। মিশরের সঙ্গে গাজার একমাত্র প্রবেশ ও বহির্গমন পথ রাফা সীমান্ত যুদ্ধের বেশিরভাগ সময়ই ইসরায়েল বন্ধ করে রেখেছিল। গত সোমবার এটি আংশিকভাবে পুনরায় চালু হয়, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া তথাকথিত যুদ্ধবিরতি চুক্তির একটি শর্ত।
তবে কেবল যুদ্ধের সময় গাজা ছেড়ে যাওয়া ফিলিস্তিনিদেরই ফেরার অনুমতি দেওয়া হচ্ছে এবং উভয় দিকের যাত্রীরাই কঠোর নিরাপত্তা যাচাইয়ের মুখোমুখি হচ্ছেন। অনেক নারী আগে আল জাজিরাকে জানান তাদের চোখ বেঁধে হাত বেঁধে জিজ্ঞাসাবাদ ও সম্পূর্ণ শরীর তল্লাশি করা হয়েছে। ফিলিস্তিনি জনগণের অধিকার সহায়তা বিষয়ক আন্তর্জাতিক কমিশন ICSPR বলেছে ইসরায়েল রাফা সীমান্তকে মানবিক করিডোরের বদলে নিয়ন্ত্রণ ও আধিপত্যের হাতিয়ারে পরিণত করেছে। এদিকে দক্ষিণ গাজায় মানুষ ফেরা ও রোগী স্থানান্তরের মধ্যেই পুরো উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলা চলছেই। অক্টোবরের যুদ্ধবিরতি শুরুর পর সবচেয়ে প্রাণঘাতী দিনগুলির একটিতে আগের দিন 23 জন ফিলিস্তিনি নিহত হন। বৃহস্পতিবার খান ইউনিসে হতাহতের পাশাপাশি মধ্য গাজার ডেইর আল বালাহর পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। গাজা সিটির পূর্ব তুফা এলাকায় বিমান হামলা, গুলিবর্ষণ ও ভারী কামানের গোলাবর্ষণের খবরও পাওয়া গেছে। এলাকাটি ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণাধীন তথাকথিত ইয়েলো লাইনের কাছাকাছি অবস্থিত। ভারতের যে কোনো উস্কানির জবাব দৃঢ়ভাবে দেবে পাকিস্তান, শাহবাজ শরীফ। ভারতের সম্ভাব্য যে কোনো ধরনের উস্কানির জবাব কঠোরভাবে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কাশ্মীর সংহতি দিবসে আজাদ জম্মু ও কাশ্মীরের আইনসভার বিশেষ অধিবেশনে তিনি বলেছেন, ভারতের যে কোনো উস্কানির জবাব পাকিস্তান সমান শক্তি ও দৃঢ়তার সঙ্গে একই মসদানে দেবে। খবর দ্য নিউজের। শাহবাজ শরীফ বৃহস্পতিবার বলেন, ভারত যদি কোনো ধরনের উস্কানি দেয় তাহলে পাকিস্তান তার জবাব দেবে সমান ও দৃঢ় শক্তিতে, এবং যে ফ্রন্ট থেকে উস্কানি আসবে ঠিক সেখানেই তার পাল্টা প্রতিক্রিয়া দেখানো হবে। কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে আজাদ জম্মু ও কাশ্মীর AJK আইনসভার বিশেষ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, অপমানজনক পরাজয়ের পর ভারত আবারও তার মদতপুষ্ট গোষ্ঠীগুলোর মাধ্যমে পাকিস্তানে সন্ত্রাসী তৎপরতা জোরদার করেছে। ভারত তাদের আগ্রাসী, সম্প্রসারণবাদী ও আধিপত্যবাদী নীতি পরিত্যাগ না করা পর্যন্ত এই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি আরও বলেন, ভারতের মদদে পরিচালিত যে কোনো সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো একই দৃঢ়তা ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করবে যেভাবে শত্রু বিদ্রুপ বিমান মোকাবিলা করা হয়েছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান শান্তি চায়, তবে তা হবে সমতা ও ন্যায়ের ভিত্তিতে। তার ভাষায়, মার্কা-ই-হক কেবল পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতার বিজয় নয়, এটি কাশ্মীরি জনগণের ত্যাগেরও বিজয়। তিনি আরও বলেন, মার্কা-ই-হকের পর আন্তর্জাতিক অঙ্গনে কাশ্মীর ইস্যু নতুন করে শক্তভাবে ফিরে এসেছে। এর মাধ্যমে কাশ্মীর প্রশ্নে ভারতের মিথ্যা বয়ান কার্যত ভেঙে পড়েছে এবং এটি পাকিস্তানের একটি বড় কূটনৈতিক সাফল্য। প্রধানমন্ত্রী শাহবাজ পুনর্ব্যক্ত করেন, কাশ্মীর ইস্যুতে পাকিস্তান তার রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখবে। জাতিসংঘ নিরাপত্তা পর্ষদের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চলবে বলেও তিনি জানান। তিনি কাশ্মীরি জনগণের ত্যাগ স্বীকারের প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, কাশ্মীরিরা জীবন ও সন্তান বিসর্জন দিতে পারে কিন্তু স্বাধীনতার প্রশ্নে আপোষ করে না। তিনি বুরহান ওয়ানি থেকে শুরু করে প্রবীণ নেতা সৈয়দ আলী গিলানি সহ কাশ্মীর আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি আসিয়া আন্দ্রাভি, ইয়াসিন মালিক ও মিরওয়াইজ উমর ফারুক সহ বিভিন্ন নেতা, কর্মী, সাংবাদিক, নারী ও শিশুদের ত্যাগের কথাও স্মরণ করেন। তার মতে, নিরীহ কাশ্মীরিদের ভোগান্তি ও আত্মত্যাগ আন্তর্জাতিক মহলে ভারতের প্রকৃত চিত্র উন্মোচন করেছে। পাকিস্তানের ঐতিহাসিক অবস্থান স্মরণ করে শাহবাজ শরীফ বলেন, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ কাশ্মীরকে পাকিস্তানের গলার শিরা হিসেবে আখ্যা দিয়েছিলেন, যা আজও পাকিস্তানের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু। তিনি বলেন, ভারত তার আধিপত্যবাদী নীতি ত্যাগ না করা পর্যন্ত এবং কাশ্মীরিদের মৌলিক অধিকার নিশ্চিত না করা পর্যন্ত দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি সম্ভব নয়। কাশ্মীর ও ফিলিস্তিন ইস্যুর তুলনা টেনে তিনি বলেন, নিপীড়িত জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ জীবন ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করাই আন্তর্জাতিক সম্প্রদায়ের গণতন্ত্র, ন্যায় বিচার ও আন্তর্জাতিক আইনের প্রতি অঙ্গীকারের প্রকৃত মানদণ্ড। তিনি জানান, এই নীতির ভিত্তিতেই পাকিস্তান উভয় ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে সক্রিয় ভূমিকা রাখবে।